নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। সম্প্রতি বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য সামনে এসছে। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। উনি গভীর আশঙ্কা প্রকাশ করেছেন যেভাবে বাংলাদেশ যে রাস্তায় যাচ্ছে এবং নিজেদের মধ্যে মারামারি এবং নিজেদের মধ্যে হানাহানি, তারপরে বাংলাদেশের প্রগতি, সেটার তার বিরুদ্ধে যে পরিস্থিতি যাচ্ছে এবং বাংলাদেশ অনেক পিছিয়ে যাচ্ছে, সেই নিয়ে উনি জাতিকে সাবধান করেছেন। এবং উনি বলেছেন যে ওনার দায়িত্ব যে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশকে তৈরি করে তারপর ওনারা সেনানিবাসে ফিরে যাবেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি যখন ক্ষমতা দখল করলেন এবং শেখ হাসিনাকে দেশত্যাগ করালেন এবং আপনার সক্রিয় সহযোগিতাতেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। তারপরে যখন এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসা হলো এবং উপদেষ্টা সরকার তদারকি সরকার গঠন করা হলো এই সমন্বয়কদের নিয়ে, তারপরে আশা করে গিয়েছিল যে এই যে মাৎস্যন্যায় বা বিশৃঙ্খলা কিন্তু বন্ধ হবে, কিন্তু সেটা হয়নি। তার 1-2 দিনের মধ্যে কিন্তু অনেক পুলিশকর্মীকে মেরে দেওয়া হলো, তাদের কর্মক্ষেত্রে সাধারণ মানুষদের যেভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হলো এবং আওয়ামী লীগের সাধারণ যে সমর্থক, তাদের যান প্রাণ এবং সম্পত্তি যেভাবে ক্ষতিগ্রস্ত হলো। এবং অবশ্যই সংখ্যালঘু হিন্দুদের উপরে যে নির্মম অত্যাচার বাংলাদেশ এই দেখলো, সেখানে কিন্তু এর নজির খুব বেশি নেই। গত 50 বছরে এত খারাপভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হয়নি। এবং বাংলাদেশি হিন্দুদের যে মহিলা পুরুষ নির্বিশেষে সবার উপর যেভাবে নৃশংসভাবে অত্যাচার হয়েছে এবং অবশ্যই মহিলাদের উপরে যেভাবে নৃশংসভাবে অত্যাচার হয়েছে, সেখানে রাষ্ট্রসংঘ পর্যন্ত এই ন্যক্কারজনক ঘটনাগুলো পৌঁছেছে। এবং সারা দেশ বিদেশ সব জায়গাতেই কিন্তু তারা সমালোচনার শিকার হয়েছে। এবং এই যে জামাত ইসলামী এবং বিএনপি এবং অন্য যে জঙ্গি সংগঠনগুলো আছে, তাদের এই যে রমরমা, অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। তখন বাংলাদেশ সেনাবাহিনী কি করছিল? তখন বাংলাদেশ সেনাবাহিনী কি মাঠে ছিল না? না, তারা সেনানিবাসে ছিল। আজকে তাদের বোধোদয় হলো। এত ধ্বংসের পরে, এত ক্ষতির পরে তখন বাংলাদেশের সেনাপ্রধান আজকে এই বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে আওয়ামী লীগের শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সাধারণ সমর্থক নয়, এখানে কিন্তু শেখ মুজিবের স্মৃতিধন্য যে 32 নম্বর যে ধানমন্ডির যে বাড়ি, যেভাবে বুলডোজার ঘোষণা দিয়ে বুলডোজার এনে ভাঙা হলো সারা রাত ধরে, এবং তারপরে এর আগে যে গণভবন লুটপাট হলো, তখন বাংলাদেশ সেনাবাহিনী কোথায় ছিল? বাংলাদেশে যে যে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, মহিলাদের উপর নির্মমভাবে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গাতে, তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কোথায় ছিল? তাদের ভূমিকা কি? তাদের ভূমিকা কি শুধুমাত্র যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা
কিংবা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ভারতীয় বলে নিশ্চিহ্ন করা, তাদের উপর এতটাই অত্যাচার করা তারা দেশ থেকে চলে যাবে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা দেশ থেকে চলে যাবে, সেটাই কি বাংলাদেশ সেনাবাহিনী চেয়েছিল? না হলে এত চুপ থাকে, নিশ্চুপ থাকে কেন? সেটা শুধুমাত্র কি জামাত ইসলাম এই বিএনপিকে ক্ষমতায় আনার জন্য, কিংবা এই যে সমন্বয়ক যারা ছিল তারা যে নতুন পার্টি তৈরি করলো জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টি যে তৈরি করেছে শুধুমাত্র কি সেই জন্য যে একটা শ্রেণীকে ক্ষমতায় রাখার জন্য বা ক্ষমতায় আনার জন্য, সবথেকে যে সর্বজন গ্রাহ্য যে সবথেকে পপুলার যে পার্টি আওয়ামী লীগ তাকে দূরে সরিয়ে রাখা, এটাও কি একটা তার সেনাবাহিনীর একটা যে এজেন্ডার মধ্যে ছিল? দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ইয়াপস না সংগ্রাম, দালালি না রাজপথ। আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। না হলে এটা কি করে সম্ভব? আর অনেক সমর্থক ছিলেন যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, তারা বিএনপিরও সমর্থক, কিন্তু তাদেরকে টার্গেট করা হয়েছে শুধুমাত্র ভারতীয় বলে। ভারতীয় যেহেতু হিন্দু, ভারতে হিন্দু প্রচুর, এবং সেই জন্য তাদেরকে ভারতীয় বলে তাদের উপর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে এবং তাদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে পুরুষ এবং অবশ্যই মহিলা, অনেক সংখ্যালঘু মহিলাকে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তার কোনো খোঁজ নেই। তখন বাংলাদেশ সেনাবাহিনী কোথায় ছিল? আজকে অনেক সাধারণ নাগরিক কিন্তু প্রশ্ন করছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তখন কোথায় অ্যাক্টিভ ছিলেন, যে এখন যে বিবেকের ভূমিকায় জেনারেল ওয়াকারুজ্জামান যে বলছেন যে আপনারা মারামারি করবেন না, হানাহানি করবেন না, তো আপনাদের এই যে আপনি বললেন যে 30,000 যে আপনার সোলজার অ্যাক্টিভ রয়েছেন, তারা কোথায় ছিল? পুলিশের উপর যে আক্রমণ হয়, অনেক পুলিশকে যে মেরে দেওয়া হয়, অনেক জায়গায় থানা সেই অর্থে চলছে না, অনেক পুলিশকর্মী কাজে যোগ দিতে পারছেন না ভয়ে, তখন আপনাদের এই ফোর্স কোথায় ছিল? এই প্রশ্নের জবাব অবশ্যই জেনারেল ওয়াকারুজ্জামানকে দিতে হবে। এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে সবথেকে যে জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয়, সেটা আরেকটা প্রহসন হবে। যেমন আওয়ামী লীগের সময় শেখ হাসিনা করেছিলেন, বিএনপিকে বাকি দলকে অনেকটাকেই বাদ দিয়ে যেটা করেছেন, যার ফলে শেখ হাসিনা পতন হয়, সেই রাস্তা থেকে এগোচ্ছে। তার কারণ হচ্ছে এই যে জাতীয় নাগরিক পার্টি, এই ছাত্র বা যুবরা যারা তৈরি করলেন, এবং জামাত ইসলাম এবং বিএনপি, এই সেকশনটাকে ক্ষমতায় নিয়ে আসা, এবং আওয়ামী লীগের অনেক যে সমর্থক, অনেক যে পপুলার দল যেটা এখনও কদিন আগে হরতাল করল আওয়ামী লীগের, সেখানে কিন্তু বোঝা গেছে যে আওয়ামী লীগের প্রচুর মানুষ কিন্তু আওয়ামী লীগের সঙ্গে এখনও আছেন। তো এই সর্বজন গ্রাহ্য যে দল, সেই দলটাকে কি বাদ দিয়ে শুধুমাত্রই এই ছাত্র যুবদের যে একটা সেনাবাহিনীর মদতে একটা পার্টি তৈরি করিয়ে সেই দলকে ক্ষমতায় আনা, সেটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনারা ভুল করছেন। আবার কিন্তু সেই ইতিহাসে পুনরাবৃত্তি আবার হবে, কারণ সমস্ত দলের যদি অংশগ্রহণ না হয় সামনের যে নির্বাচনে, তাহলে কিন্তু সেই যে দলই ক্ষমতায় আসুক, সেই দলের কিন্তু সর্বজন গ্রাহ্যতা থাকে না এবং থাকবে না। তো আপনারা আশা করি সেটা চিন্তা করবেন, এবং জেনারেল ওয়াকারুজ্জামানকে অনুরোধ করব যে আপনারা আরও বেশি সক্রিয়ভাবে আপনারা সংখ্যালঘু মানুষদের পাশে থাকুন, তাদের সুরক্ষার জন্য থাকুন, তাদের যান মান এবং সম্পত্তি তাদের যেন বাঁচানোর চেষ্টা করুন, তারা যেন সম্মানের সঙ্গে তারা থাকতে পারে, তারাও বাংলাদেশের নাগরিক। এবং অবশ্যই আওয়ামী লীগ যারা সমর্থক, তাদেরকেও যেন ব্রাত্য করে না দেওয়া হয়, যেন সবাই মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, সেটা আপনি নিশ্চিত করুন। এবং অবশ্যই আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন, যেটা আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এই বলে আজকের বক্তব্য আমি শেষ করছি। আমার এই সংক্ষিপ্ত বিশ্লেষণ ভালো লাগলে কমেন্ট বক্সে কিছু লিখবেন, এবং লাইকস অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জয় ভারত, জয় বেঙ্গল।